দর্শক, চলমান ঘটনা প্রবাহ, আলোচিত ইস্যু, খবরের অন্তরালের খবর এবং এই সব কিছু নিয়ে নিয়মিত বিশ্লেষণ করতে আমাদের আজকের আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, যেটি আমরা নিয়মিতই করে থাকি। এবং আজকে আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন বিশেষ অতিথি আছে। বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকেও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা সবচেয়ে আজকের যদি বলি যে সর্বশেষ যে খবর, সেটি দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যে এই কমিশনকে আগামী 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এখন একেবারে সাধারণ মানুষের দিক থেকে যদি প্রশ্ন আসে যে গুম হওয়া ব্যক্তিদেরকে আসলে কেন গুম করে রাখা হয় বা গুম করে রাখা হয়েছিল, যারা জীবিত আছেন আয়না ঘরে তাদেরকে কেন জীবিত রাখা হয়েছে এতদিন ধরে, আবার অনেককে যেহেতু মেরেও ফেলা হয়েছে, ইলিয়াস আলীর মতো ঘটনা আমরা দেখেছি। এই বিষয় নিয়ে প্রথমে আপনার কাছে আসতে চাই হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সমস্ত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক আজিজ ভাইকে আমার শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আনন্দের কথাটুকু একটু বলতে চাই। দীর্ঘদিন ধরে একেবারে অন্যায়ভাবে শাস্তি প্রদান করেছিল এই সরকার আমার ঈশ্বরদীর তথাকথিত ট্রেনে হামলার কারণে 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল দিয়েছিল। আজকে মহান আদালত তাদের জামিন দিয়েছে। এখনও 9 জন আছে ফাঁসির আসামি। এইরকম একটা মামলায় একটা প্রাণহানি হয় না, কোনো কিছু হয় নাই, টুকিটাকি হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতের ঘটনা। তার জন্য কি 9 জনের ফাঁসি হতে পারে? 25 জনের যাবজ্জীবন হতে পারে, 13 জনের 10 বছর জেল হতে পারে? এক পরিবারের 3 ভাই ফাঁসির আসামি। পৌর মেয়র মোকসেন বাবলু, তার ভাই পলাশ, ছাত্রদলের একশো প্রেসিডেন্ট, তার ভাই শাহিন, এই সহ 9 জনের ফাঁসি। তো ফাঁসিটা হাতে সময় লাগবে একটু, আমি চেষ্টা করছি। আমি বলবো যে আদালতের কাছে আমি এই গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই, যত দ্রুত এই ফাঁসির আসামিগুলিকে মুক্ত করা বা খালাস দেওয়ার জন্য আমি আইনগতভাবে আমাদের আইনজীবীরা চেষ্টা করবেন। তারপরে বলে মানবিক কারণ দেওয়া উচিত। এইরকম একটা শাস্তি হতে পারে কি নির্ধারণ, তাদের জীবনযাপন, বাচ্চা কাচ্চার লেখাপড়া, তাদের চলা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসে মাসে একটা সহায়তা দিতেন, পরবর্তী সময় তাদেরকে ভ্যান কিনে দিয়েছিলেন মাঝখানে চলার জন্য আর কি। মানে উপার্জন ব্যক্তি 3 জন, তার ভিতরে 2-3 জন মারা গেল। সেদিন একজন মারা গেল, এনাকে প্রথম জামিন করেছিলেন। একদিন মারা গেছেন আব্দুল হাকিম টেনু জেলখানার ভিতরে। আরেকজন মারা গেলাম চিন্তা করে একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল আবুল কালাম আজাদ, পাকশি অন্ধ, একেবারে অন্ধ, কিচ্ছু দেখে না, তাকে জামিন দেয়নি। শুকায় কাঠ, আমি তার জানাজায় গিয়েছিলাম, চামড়া ছাড়ার কিছু নেই, তাও জামিন দেয়নি। আরেকজন মারা গেল, জামিন করেছেন তাজুল হোসেন লাইজু, গত পরশুদিন আমি তার জানাজ দিয়ে আসলাম। এই নিষ্ঠুর সরকারের আমলে আয়নাঘর বলেন, গুম বলেন, এটা তাদের কাছে নিত্য নৈমিত পান্তা ভাত তাদের। আজকে এই সরকার যে অত্যাচার নির্যাতন করেছে, যে অমানবিক ব্যবহার করেছে, আমি মনে করি যে এই দেশের মানুষ চিরদিনের। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়, মানে গুম করে রাখা হয় কেন? এই যে গুম করে রাখলো, আয়না ঘরে রাখলো, আপনি বলেন তো, এত বছর ধরে কতগুলো আর্মি অফিসার থেকে শুরু করে তাদেরকে গুম করে রেখেছে কেন, কি কারণে? তার কোনো শাস্তি হলে তার শাস্তি দিত। গুম করে রাখলে তো আমার ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন ভাই, আমরা তাদের মৃত্যু দিবস পালন করতে পারতেছি না। মারা গেছে কিনা বেশি আছে আমি জানুন, ইলিয়াসের সন্তান কি বলবে? তার বাবার জন্য যে একটু দোয়া পড়বে বা একটু মনোজাত করবে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ আব্বাকে আপনি ও কি বলবে? বেঁচে আছে, তার সুস্থতা কামনা করবে না তার জন্য তার শান্তি কামনা করবে? মারা যাওয়ার পর মানুষ যেটা করবে, কোনটা করবে বলুন তো আপনি? এই নিষ্ঠুর পাপিষ্ট সরকার, এই যে একেবারে সিম্পল একটা ঘটনাকে কেন্দ্র করে পাপ করলে যা হয়, আপনি ধরেন 18 সালে কোটা সংস্কার চাইলেও বাতিল করলো, এইটা যদি আবার যদি পুনর্বহাল না করতো, তাতে ছাত্ররা মাঠে আসে না। আজকে এই যে ছাত্ররা মাঠে নামছে, এত জীবন গেল, এত সম্পদ নষ্ট হল, কিসের কারণে? সরকারের সিদ্ধান্তের কারণে। তো এখন আমি বলি এটা মহা অন্যায় করেছে। এবং পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখি নাই, মানে ধ্বংসযজ্ঞ দেখি নাই, প্রথম বিশ্বযুদ্ধ দেখি নাই, আমি ইরাক আফগানিস্তান ধ্বংসযজ্ঞ দেখি নাই, আমি গাজার ধ্বংসযজ্ঞ দেখি না, আমি ইউক্রেন ধ্বংস দেখছি না, কিন্তু আমি দেখেছি আমার ঈশ্বরদী থানার, আমার ইউনিয়নের, শাহপুর ইউনিয়নের আলাস থেকে শুরু করে 1-1.5 কিলোমিটার পৃথিবীর ইতিহাস এরকম নির্মম অত্যাচার কোনো যুগে হয়েছে বলে আমার জানা নেই।
একটা খানকে কেন্দ্রকে হত্যা করতে এসেছিল, মারতে এসেছিল, সেখানে সে ঘটনার পরিপ্রেক্ষিতে হাত কেটে দেওয়ার পরে মারা গেছিল। কীভাবে নৃশংসতা চালিয়েছে এটা আপনার লক্ষ টাকায় এই দৃশ্য দেখতে পাবে না। এই তো সেই আওয়ামী লীগ। আজকে কেন বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছেন 96 সালের 30 মার্চ, আবার ক্ষমতা হস্তান্তর করেন আপনার 2006 সালে। উনি তো ক্ষমতা হস্তান্তর করে বীরের মতো লক্ষ লক্ষ মানুষের জনসভায় বক্তব্য ভাষায় আসলেন। আবার 2006 সালে যখন পদত্যাগ করলেন তখনও শরৎদ্বারে। জি, আমরা একটু গুমের ইস্যুতে একটু শেষ করে দিই। এই যে অবস্থা কেন আজকে এই যে গুম খুমিতে করলো, করে কি রেহাই পেয়েছে? রেহাই পেয়েছে? আজকে পালিয়ে যেতে হলো দেশ থেকে। একজন আওয়ামী লীগের মন্ত্রী আবার 10,000 কোটি টাকা দেন, 100,000 কোটি, 1 লক্ষ কোটি টাকা দেন, তাও জনসভাকে আসবে না। জি, আপনার কাছে আমরা আবারও আসবো। এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতা এবং সরকারের সমালোচকদের গুম হওয়ার যে অভিযোগ উঠেছে এবং আজকের যে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হলো, আপনার কি মনে হয় যে এ পর্যন্ত যত বাহিনী দ্বারা আমরা এখানে দেখছি যে পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা, কোস্টগার্ড সহ মানে যত এই ধরনের আইন প্রয়োগকারী সংস্থা আছে সবাইকে মানে শনাক্ত করে এবং কোন পরিস্থিতি গুম করার জন্য নির্ধারণ করা হবে এবং তদন্ত কমিশন একদম বিস্তারিত তদন্ত করবে। আপনি এই তদন্ত কমিশনের প্রতি কতখানি আশাবাদী, আর আসলে গুম কেন করে রাখা হয়েছে এত বছর ধরে, আপনার কি মনে হয়? প্রথম বলি যে আমরা সাধারণত কোনো ঘটনা ঘটলেই বলি যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাই, অর্থাৎ বিচারের প্রতি আমাদের ধারণা যে সঠিক ন্যায্য তদন্তটা পাব। কিন্তু আমাদের দেশে যে আইন আছে সেই আইন হলো কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956। এটায় ইনকোয়ারি কমিটি করা হয়, যেমন 3টা বিচারপতি সহ যেটা করা হয়েছে ওটাও। এই ইনকোয়ারি কমিটি সেটা সিভিলিয়ান দিয়েই করুক আর বিচারপতি দিয়েই করুক, এরা দেওয়ানি কাজ করে। দেওয়ানি কাজ মানে সাক্ষী প্রমাণ নেয়, তারপরে কোনো ডকুমেন্ট সংগ্রহ করে। কিন্তু খুনের বিচার হয় ফৌজদারি আদালতে। ফৌজদারি আদালত এগুলো গ্রহণ করতেও পারে, নাও পারে। সুতরাং মোটা দাগে যে আমাদের যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছে, বাংলাদেশ হচ্ছে তার স্বাক্ষরদাতা দেশ। তারা যদি তদন্ত করে সেটা লিগেলি ভ্যালিড, না মানলে ইন্টারন্যাশনাল আদালতেও তারা যাবে। তো এই জন্যে আমি বলবো যে এই যে তদন্ত কমিটি করেছে, কমিটির যে তদন্ত করবে এখানে আমার কাছে ক্লিয়ার পিকচার কিছু নাই, কারণ এই তদন্ত কমিটি হবে দেওয়ানি কাজ করবে, ফৌজদারি কাজ হবে না। তো আমার বক্তব্য হচ্ছে ডিজিডিএফআই হচ্ছে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর অধীনে। বাইরের অনেকেরই ধারণা যে এটা আর্মির মানে সংগঠন, এটা কিন্তু সঠিক না। এটা আর্মি ক্যান্টনমেন্ট অফিস, কিন্তু এটা সরাসরি প্রধানমন্ত্রী যা করে বলেন তাই করেন। তো সুতরাং আমার বক্তব্য এই 2009 সাল থেকে যখন মিসিং হচ্ছে বা গুম হচ্ছে, এইটা ডিজিডিএফআই দ্বারাই হয়েছে। ডিজিডিএফআই যতগুলো মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল চার্জে ছিল সবাইকে আমার মনে হয় তাদের সাক্ষ্য গ্রহণ করা উচিত, তাদেরকে দিয়ে স্বীকারোক্তি নেওয়া উচিত কার সময়ে কাকে করেছে। যেমন জাতিসংঘ বলছিল যে এই সরকারের কাছে, বিগত সরকারের কাছে চাইছিল যে 600 ব্যক্তি গুম হয়েছে, তাদের তথ্য চেয়েছে। তারা উত্তর দিছে যে এরা অনেকে বাড়ি ফিরছে, অনেকে তাদের নিজেরা হারায় গেছে ইত্যাদি ইত্যাদি ভাইসাই উত্তর দিছে। কিন্তু রিয়েলিটিটা হচ্ছে এই 2009 সাল থেকে অনেক লোক আপনার ফেরে নাই। আমরা তো শুনি যে অনেকে অনুমান করি, এই যে আপনি বললেন ইলিয়াস আলীর কথা, তার পরিবার তো এখনো মনে করে সে বেঁচে থাকতেও পারে। চৌধুরী আলমের ক্ষেত্রেও আমরা চৌধুরী আলম বেঁচে থাকতেও পারে, কারণ যদি আয়নাঘর ডিজিডিএফআই এর অফিসের নিচ থেকে যে 4-5 জন বেরোলো, আর কত জায়গায় আছে এই আয়নাঘর তার কোনো আমরা জানি না। তো সুতরাং এইটা হচ্ছে যাদের সময় এই গুমগুলো হয়েছে তাদেরকে কিন্তু প্রয়োজনে আসামি না করলেও তাদেরকে কারেক্টলি তাদের কাছে কিন্তু তথ্য বের করা উচিত, যেভাবে করুক।
যেমন ধরেন জিয়ার নাম আসছে, তাই না? তিনি আয়নাঘরের করছে এবং গুমটা মেইনলি সে করছে। একা তো 9 বছর থেকে ধরে সে ছিল না ডিজিডিএফ এ, সে একটা পিরিয়ডে হয়তো বেশি করছে, কিন্তু 9 বছর আগের থেকে তো হয়েছে এটা। সুতরাং ক্রসফায়ার তো পুলিশ করেছে, ধুমধারাক্কা র্যাব করেছে, কার সময় কে করেছে। হ্যাঁ, একমাত্র ওই যে মেজর সিনহা মেইন ড্রাইভে যখন আপনার তাকে হত্যা করা হয়, তারপরে তখন তো আইজিপি ছিল বেনজির ইনস্ট্রাকশন ছাড়া তো ক্রসফায়ার করে নাই। এবং এই ক্রসফায়ারগুলো কিন্তু সবসময় হোম মিনিস্ট্রি প্রধানমন্ত্রী ক্লিয়ারেন্স নিয়ে করতো, সরকারের অনুমোদন ছাড়া কোনো ক্রসফায়ারও হয় নাই। সুতরাং এই তদন্তগুলো কিন্তু করতে হবে নির্মোহভাবে। হ্যাঁ, এবং যে তদন্ত কমিটি করছে এইটা কিন্তু আপনার দেওয়ানি ফৌজদারি আদালতে কিন্তু অ্যাকসেপ্টেবল, এটা গভর্নমেন্টের কাছে। যেমন ধরেন এখন যে হোম অ্যাডভাইজার হয়েছে, তিনি লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিন্তু বিডিআর এর কিলিংয়ের তদন্ত কমিটি করেছে আর্মির থেকে, তিনি কিন্তু রিপোর্ট সরকারের কাছে দিছে, সরকার এটা প্রকাশ করে নাই। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সরকার তদন্ত করতে বলেছে, আমি তদন্ত করে সরকারের কাছে জমা দিছি, এটা প্রকাশ করার দায়িত্ব সরকারের, তিনি দায়িত্ব। এখন তো তিনি হোম মিনিস্টার, তার রিপোর্টটা তো এখন চাইতেই পারে, চাচ্ছে তো অনেকেই যে তিনি রিপোর্টটা পেশ করুক, তিনি তো এখন হোম অ্যাডভাইজার, তিনিই তদন্ত করেছেন, অথবা পুনঃ তদন্ত করুক, কারণ ওখানে তো অনেক কাহিনী লুকায়িত, আমরা শুনি তো। সুতরাং যতগুলো মেজর খুন বিশেষ করে হয়েছে, হ্যাঁ, ধরেন বিডিআর এর কিলিংটা তো বিশাল, তারপরে ধরেন 1000 মানুষ মেরে ফেলা দেওয়া, আর আয়না ঘরে একটা লোককে আটকায় রাখা অনিশ্চিত জীবনে, এটা আমার কাছে অনেক বড়। এই আয়নাঘরের বিচার খুবই সঠিকভাবে এবং একদম এটাকে ধরে, যেহেতু আপনার এটা ডিজিডিএফ এর অধীনে, তাদেরকে কোর্ট মার্শাল করে একদম 7 দিনের ভিতরে সবগুলোর বিচার করে দেওয়া উচিত। এগুলোকে কোনো সময় দেওয়া নাই, সিভিল কোর্টে এটার বিচার হবে না, কারণ তারা তো ওখানে মিলিটারি ছিল, তারা আয়নাঘর তারা পরিচালনা করছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সব কিছু করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আছেই, সিভিল ল আছে একটা, তারাই করে থুয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে যে ব্যক্তি ঘটাইছে, যে ব্যক্তি সহযোগিতা করেছে, যে ব্যক্তি সমর্থন করেছে সহ রেপকে চুরি ধুরি সব ওটার ভিতরে ঢুকে আছে। এই আইনের সব বিচার করা যায়। হ্যাঁ, তারা শর্টকাট বিচার করুক। সব বিচারে এত ক্রাইম হয়ে গেছে যে আপনি দেখেন, খেয়াল করেন, হিটলার থেকে শুরু করে যত স্বৈরাচার বলেন, কর্তৃত্ববাদী বলেন, ফ্যাসিস্ট বলেন, যত পতন ঘটেছে কেউ কিন্তু সরকারে রিটার্ন করে নাই, কোনো দেশেই করে নাই, ইতিহাস বলে, ইতিহাস। তা আমরাও মনে করি এই সরকার আর রিটার্ন করবে না। আর স্বৈরাচার যে পরিমাণ শিশু হত্যা করছে, যে পরিমাণ আয়নাঘর সৃষ্টি করে, আয়নাঘর সৃষ্টি যে করছে সে কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। আমরা আরো বিস্তারিত আলাপ করব, আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আসলে আমরা জানতে চাইবো যে এই কমিশন আসলে 45 কার্য দিবসের মধ্যে আসলে এই প্রতিবেদন দাখিল করতে পারবে কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি। এতক্ষণ আপনারা সাথে আছেন, আশা করি বিরতির পরেও সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম আজকে যেই উপদেষ্টা পরিষদের সবাই সিদ্ধান্ত হয়েছে যে বিষয়টি 5 সদস্যের তদন্ত কমিশন গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে, সেই ইস্যুতে আমরা একটু জানতে চাই, আবারও যেতে চাই এম এ আজিজ, আপনার কাছে একটু অসমাপ্ত কথা ছিল, সেটি হচ্ছে জাতিসংঘের তথ্য মতে 2009-এর পর থেকেই 600 জনের মতো গুম হয়েছে। তো আমরা দেখলাম মাত্র কয়েকজন ঢাকায় যে আয়না ঘরটি আবিষ্কার হলো, 5 জনের মতো। তো সেক্ষেত্রে এই 600 জন কোথায়? তার মানে দেশে আরো আয়না ঘর আছে? জাতিসংঘ গভর্নমেন্টের কাছে 600 জনের চাইছিল, ঠিকানা চাইছিল, তাদের পরিস্থিতি পজিশন কি, গুম হলো, তারা কি মারা গেছে, জীবিত আছে, বা কি অবস্থা। তখন সরকার তো নানান ভাইচেরই উত্তর দিছে, হোম মিনিস্ট্রি থেকে বা গভর্নমেন্ট থেকে। এখন এই 600 যে লোক, এখন অ্যাকচুয়ালি একজন কম না বড় এটা তো আর তদন্ত হয় নাই, এটা যারা গুম করছে তারাই জানে সংখ্যা কত। এখন আয়নাঘর ডিজিটিএফআই 1টার থেকে 4 জন বেরিয়েছে,
এই 600 লোক গুম করলেই একটাই আয়নাঘর আছে কিনা এটাও কে জানে? কত জায়গায় দেশে কোথায় আছে আয়না, গ্রামে আছে না কোথায় আছে, কোন শহরে আছে, ঠিক আছে? এই জন্যই বলছি যে ধরেন এই 2009 সালের থেকে ধরেন 8 বছর 10 বছর যদি একটা লোক গুম হয়ে থাকে, ওখানের যে কাহিনীগুলো শুনতেছি যে এটা বেরোইছে যে কয়েকজন, তাতে তো অনেক লোক এমনিতেও মারা যেতে পারে। এখন তাদেরও তো শনাক্ত করার ব্যাপার আছে, কে মারলো, কে ধরা পড়ছিল, তাহলে ডিএনএ টেস্ট লাগবে, তার তো একটা বডির অংশ বিশেষ হাড্ডি টাড্ডি পাওয়া যাবে, ডিএনএ টেস্টও লাগবে। এটা সময় সাপেক্ষ এবং এটা টেকনিক্যাল। সিভিলিয়ান দিয়ে এটার ফাইন্ডিংস বের করা, তবে সংখ্যা বের করা যায়। আমি এইটাই বললাম যে ডিজিডিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ডিজিডিএফআই কাউকে আপনার এই আয়নাঘরে ঢুকায় নাই বা কিডন্যাপ করে নাই, নিখোঁজ করে নাই, এবং এমনকি র্যাব পুলিশও করে নাই। অনুমতি নিয়ে ক্রসফায়ার করতো, এটা জানা গেছে। সুতরাং সবগুলো ডিজিটিভে যারা চিফ আছে তাদেরকে সবগুলোর সাক্ষী নেওয়া উচিত। যারা যেভাবে কথা বলে, সত্য কথা বের করায়, যেভাবে করা যায় সেভাবে করুক। সেটা তো সিভিলিয়ান দ্বারা সম্ভব না। আমরা আশা করব 45 দিন পরে আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত কিছু জানতে পারবো বা ইতিবাচক কিছু জানতে পারবো, যে এই কমিশন আমাদেরকে নিশ্চয়ই বাকি 600 জনের একটা মোটা দাগে হলে কিছু জানাতে পারবে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু আসতে চাই। সংস্কার প্রশ্নে আপনারা অনেক রাজনীতিবিদরাই একমত হয়েছেন, তবে নির্বাচন নিয়ে রূপরেখা চেয়েছেন অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সেই ক্ষেত্রে সময় দেওয়ার কথাও বলা হচ্ছে। আপনারা আসলে গুরুত্ব দিচ্ছেন কোনটার উপরে? আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই, সংস্কার যেটা করার দরকার সরকার, বর্তমান সরকার করতেছে, কিন্তু তারপরেও আলটিমেট লক্ষ্য কি? গণতন্ত্র তো, নির্বাচন। সেই নির্বাচন কতদিনের মাথায় দিবে, কোন পদ্ধতিতে তারা এগিয়ে যাবে, সেই ব্যাপারে একটা রূপরেখা দিলে ঝামেলাটা থাকবে না। 1 বছর বা 6 মাস বা 3 মাস, কিন্তু আমরা তো মনে করি যে 3 মাস 6 মাসের নির্বাচন হওয়া উচিত, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন তাদের কিছু চিন্তা ভাবনা, মানে 3 মাস 6 মাসে কি যে রাষ্ট্রীয়ভাবে সংস্কারের কথা প্রতিষ্ঠানগুলো একটু সংস্কার করতে চাচ্ছে, এই সংস্কার 1000 বছরের তো সমাধান হবে না। যা করে কিচ্ছু তো নাই, কোথাও কিছু নাই। এই যে আজিজ ভাই বললেন ওদেরকে সাক্ষী কেন? ওরাই তো দায়ী, যারা এই সমস্ত ঘটনা জড়িত, কে না দায়ী? আপনি বলুন তো, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, আপনি কীভাবে সংস্কার করবেন? 1000 বছরে তো সংস্কার করতে পারবেন না, কি সংস্কার করবেন আপনি? অতএব একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে একটা দেশ সুন্দরভাবে পরিচালিত হতে পারে। অতীতে যে সরকারটা ছিল সেটা নির্বাচিত সরকার ছিল না। আজকে আপনার এই বর্তমান সরকার আসে, যে কেউ যেমন ইচ্ছা তেমন করতেছে, এই আনসাররা বিদ্রোহ করতেছে, এই এরা যাচ্ছে, ওই তারা যাচ্ছে, ওই এখানে দাবি দেওয়ার শহর হয়ে গেছে একটা। এখন তারা কী করবে? তারা এখন তো ছাত্ররা একটা দাবি করলো, তারা মেনে এলো। এখন এই জিনিসটা এখানে অনেক রয়ে গেছে, আপনার গ্যাপ রয়ে গেছে, সেটা বুঝতেও সমস্যা হচ্ছে, কিছু বিভ্রান্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকারে এত এই পতন, আমি কিন্তু প্রতিদিন আমি রেগুলার কিন্তু আমি ভিডিও পাঠাতাম, হ্যাঁ, আমি আমার পেজ থেকে এতদিন পরে, এই দিন পরে, এই দিন পরে, এই দিন যাওয়া লাগবে আপনার, এই হবে সেই হবে, প্রতিদিন বলে আসতাম। তাহলে আপনার এখানে বলে গেছিলাম আমি, আপনি ছিলেন না জেলখানাতে বের হয়ে প্রথম দিনে বলে গেছিল এরা বিদায় নেবে খুব তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি। কীভাবে আমি জানি না। এই ধরনের করা সংস্কার এটা আবার পুনর্বল না করতে তাদের যেত না। এখন কথা হলো আজকে বিভিন্ন জায়গায় সংকটে দেখা যাচ্ছে, মানে যে যেমন মনে করতেছে, কেউ কেউ মনে করছে আমরাই সব কিছু করেছি। আসলে তার দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, গুম, খুন, তার মধ্যে দিয়ে মানুষ একটা বিরক্ত হয়েছে সরকারের প্রতি। তাহলে সরকার কেন? সরকার যেভাবে অত্যাচার করেছে বলেই তো হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, মারা গেছে। দেখেন তো কত ছাত্র মারা গেছে, কতজন ছাত্ররা যদি আন্দোলন হয়তো কত 40 জন 45 জন মারা গেছে। 450 উপর। আর কারা তাহলে? সাধারণ মানুষ। আর দলীয়গতভাবে যদি মনে করি আমাদের মারা গেছে 136 জন যুবদল ছাত্রদল, জামাতের মারা গেছে 73 জন, শিশু বাচ্চা থেকে শুরু মারা গেছে 63 জন। কে বলেছে আমরাই সব করেছি? মানে আপনি এমনভাবে ইঙ্গিত করছেন? না না, অনেকে এইভাবে এমনভাবে বলার চেষ্টা করতেছে এই যে রাজনৈতিক দলগুলো কোনো অবদান নেই। আজিজ ভাই ক্যারেক্টার শোতে বললেন, তৃতীয়মাত্র সকালবেলা দেখলাম যে আমরা কিছুই করতে পারি। যেন স্বাগত এখানেই বলে গেলাম, স্বাগত 20 বছরতে কিছুই করতে পারেন নাই, ছাত্ররা করেছে সে ক্যাশ করতেছে। 20 বছর আমরা কিছু করি নাই, আমরা জেল জুলুম নির্যাতন ভোগ করি নাই, করেছি আমরা। আজকে এই জিনিসটা সবাই এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষ
সম্পৃক্ত ছিল। জি, আমাদের হাতে 1.5 মিনিটের মতো আছে। 1.5 মিনিটই বলে এটা আমি এই 1.5 মিনিট এই আজিজ ভাইয়ের জন্য দিতে হবে। আমরা বিরতির পরে আবারও আসবো আপনার কাছে। আজিজ, হাবিবুর রহমান হাবিব যেরকম বলছিলেন যে 1000 বছরও আসলে সংস্কার সম্ভব নয়, আপনি কি তাই মনে করেন কিনা? দেখেন, যে বিপ্লবটা হয়েছে বলে, বিপ্লব বলে কেউ গণঅভ্যুত্থান বলে, যাই বলেন, এই আন্দোলনে কিন্তু একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। একটা স্বৈরাচারকে পতন ঘটানো চারটিখানি না। এখন আমি চ্যানেল আইতে যেটা বলেছি সেটা এখনো পুনরাবৃত্তি করছি এবং আমি এটা বিশ্বাস করি যে এত নির্যাতন, জেল জুলুম পড়েও বিরোধী দল দীর্ঘ 16 বছর আন্দোলন করে এই সরকার পতন ঘটাতে পারে নাই। কিন্তু ছাত্ররা নির্মোহ, ছাত্রদের প্রাপ্তিযোগ নেই। এই ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে তখন মানুষ ছাত্রদের উপরে আস্থা রেখেছে। তখন এই বিরোধী দলগুলি তাদের যার যার অবস্থান থেকে এটাকে সহযোগিতা করেছে এবং এই ছাত্রদেরকে যখন নির্বিচারে হত্যা করেছে তার মা বাবা আত্মীয় স্বজন তারাও নেমেছে। সব মিলে এটা একটা ছাত্র জনযুদ্ধে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং এটাই আমি বিশ্বাস করি। কারণ যদি পারতেন হাবিব ভাইরা তাহলে তো ফেলতেই পারতেন। ওনারা জেলে ঢুকাইছে, সবাইরে জেলে ঢুকাইছে, হ্যাঁ, সবাইরে অনেকে মারি ফেলছে, ক্রস ফায়ার করছে। কিন্তু পুলিশ ছাত্রদের কাহিনী শোনেন, এক অফিসার এডিসি, হোম মিনিস্টার, আইজিপি এবং হোম সেক্রেটারিকে ভিডিও দেখাইছে, দেখায় বলে যে স্যার খুবই সমস্যা, একটা ফেলাই আরগুলো তো সরে না। অর্থাৎ একটা যদি গুলি করে মেরেও ফেলে অন্যগুলো সরে না। এটা তো কোনো রাজনৈতিক দল এটা পারবে না, ছাত্ররা পারছে। সুতরাং এই জন্যই বলছি এখানে ছাত্ররা আন্দোলনের অগ্রভাগে ছিল। আমি উদাহরণ হিসেবে দেই, যেমন যে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা পতাকা তুলেছে, ছাত্ররা ইশতেহার পাঠ করেছে, ছাত্ররা আগে ছিল। নিশ্চয়ই আমরা সেটাই আসলে সকলেই দেখেছি। আমরা ফিরবো আপনার কাছে, আবারও আপনাদের কাছে। তবে তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরো একটি বিরতি, আশা করছি সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম সমসাময়িক ইস্যুগুলো ধরে, বিশেষ করে আজকের যে খবরগুলো, তার মধ্যে একটি খবর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 5 বিশিষ্ট নাগরিকের আবেদন, যেখানে নেতৃত্বে আছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আরও 5 বিশিষ্ট ব্যক্তি। আমরা আবারও আসতে চাই হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, আপনার কি মনে হয় এই 5 বিশিষ্ট নাগরিকের এই আবেদনটি আসলে কিভাবে মূল্যায়ন হবে? না, আমার কাছে খুব পরিষ্কার, তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত বাতিল হয়নি। তো কোনো গণ আন্দোলনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে যেটা পাশ হয় সেটা কোর্ট বাতিল করতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 1996 সালে, আওয়ামী লীগ আন্দোলন করেছিল, 173 হরতাল করেছিল, পরবর্তী সেটা নির্বাচন করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সংবিধান পাশ করেছেন সংসদে। তো সেই জিনিসটা আপনার কোর্ট বাতিল করে কী করে? এটা আমি মনে করছি এখনো রয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার। 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ প্রথমে তারা কি বলেছিল? প্রথমে কেউ তো 10 জন 9 জনই বলেছিল, সরকারও বলেছিল। পরবর্তী প্রধানমন্ত্রী এই যে এক কথায় যে সব চলে, প্রধানমন্ত্রী এক কথায় চলে বলে তো বিদায়টা নিতে হলো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে। যদি হাইকোর্ট কোর্টটা যদি আবার পুনর্বহাল না করতো, পুনর্বহাল তো করেছিল হাইকোর্ট প্রধানমন্ত্রীর নির্দেশে। এই যে ঘটনাটা, এটা তো তত্ত্বাবধায়ক সরকার বিধান অবশ্যই পুনঃ ফিরে আসা উচিত এটা। আর দ্বিতীয় কথা, এই যে যারা তত্ত্বাবধায়ক বাতিল করেছে খাইলক না, 100 বার ফাঁসি হওয়া উচিত। এই যে বাংলাদেশের যে অস্থিরতা, এই সরকারের এই করুণ বিদায়, এত মানুষ এই যে নির্মমভাবে নিহত হলো, গুম হলো, তাদের সমস্ত দায়ী হলো খাইলক। এবং উনি এটা দেওয়ার পরে সরকারের কাছে অনেক সুযোগ সুবিধা নিয়েছে। পরে আইন কমিশন শেষ দিন পর্যন্ত ছিলেন। এটা একটা প্রধান বিচারপতি পরবর্তী সময়ে লাভজনক কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। এবং এদের যা করেছিল, এর আগে রকিবউদ্দিন বলেন, এই যে নির্বাচন কমিশন বলেন, এরা যেভাবে দুর্নীতি করেছে, এখন কথা হলো যে কাকে ধরবেন আপনি, কোন জায়গায় বাদ দেবেন? সমস্ত কিছু দায়ী হলো সরকার প্রধান যারা ছিলেন, সরকার যারা ছিলেন তারা, তাদের তো বিচার করা উচিত। যেমন আজিজ ভাই একটা আলোচনা কালকে শুনেছিলাম, আবার আমি আজিজ হোসেনই বলতে চাই,
যে আমরা 90 সালে ছাত্র আন্দোলন করেছিলাম, আমার সাথে অনেক অনেক বড় ভূমিকা ছিল। যা বলতাম সেদিন তাই হতো, যা বলতাম তাই হতো সেদিন। তখন তো আমি তা করি না, আমরা তা করি নাই। আমরা রাজনৈতিক দলগুলোর উপর দিয়ে আসছিলাম যে আপনার দেশটা কীভাবে চালাবেন চালান। এখন কথা হলো যে এই জিনিসটা আমাদের ভুল হচ্ছে। আমরা 90 সালে আন্দোলন করলাম, আমরা যারা ছিলাম, তার আগে যে 82 সাল থেকে যারা আন্দোলন করলো, দীপালি শাহ, জাফর, তারা তো একটা রাজনৈতিক সংস্কারই চেয়েছে, রাজনৈতিক ব্যবস্থার একটা সংস্কার চাইছে। আমরা সবকিছু, তা তো না। এখন আপনার যদি কোটা প্রতি প্রমাণ না করতো তার কি হতো? সরকার পতন হতো না, আরো পরে হতে হতো, আরো 2 বছর লাগতে পারতো, যেতেই হতো। এর সাথে 9 বছর গিয়েছিল। হ্যাঁ, আমরা ছাত্র আন্দোলন করেছিলাম, আরো 1 বছর দেরি হতে পারতো, 2 বছর দেরি হতে, যেতেই হতো। এই অপরাধে অন্যায়কারী সরকার যেত, কিন্তু ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটাকে সবাই আমরা সার্বিকভাবে সহায়তা করেছি। আমরা প্রথমে তাদের সমর্থন দিয়েছি, এর ক্ষেত্রে তো সবাই আছে। আসবে যে কথা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ছাত্রদের মাঝখানে একটা আসলে আমরা দল করবো, দল করলে এবার সব লোক আমাদের পক্ষে আসবে, তা তো না, যার যার জায়গায় শেষে চলে যাবে। এখন কথা হলো সংস্কারের যে ব্যাপারটা আমি আসছে বলছি আর কি, আমি 1000 বছর কেন বলছি, আপনি কোন জায়গায় একটা সংস্কার, কী সংস্কার করবেন? ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। তো এখন এই জন্য এই যদি মনে করেন যে এই সংস্কারের জন্য 5 বছর থাকতে হবে, 2 বছর থাকতে হবে, 1 বছর থাকতে, তা তো ঠিক হবে না। তার কারণ একটা গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া, বিগত সরকারের মতো না, রাতের বেলা ভোট, একতরফা ভোট, একদিলে ভোট, তা না। এখন এই জন্য বলি যে এই যে মানুষের মাথার ভিতরে কিছু ঢুকছে, ছাত্রদের প্রতি আমাদের শুনলাম, আমিও তো ছাত্র রাজনীতি করি, তখন আমাদের আমরা একটু এমএসের কাছে যেতে চাই, আমাদের হাতে সময় খুব কম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বলি যে এখন আওয়ামী লীগের যখন পক্ষে সাংবাদিকেরা বলে বলে আওয়ামী লীগকে মাথা নষ্ট করে দিয়েছিল, এখনও সাংবাদিকরা কিছু মানুষ আবার এই ধরনের করে ছাত্রদের মাথা নষ্ট করতেছে, সরকারের মাথা নষ্ট করতেছে। আমি মনে হয় এই জায়গা থেকে আমাদের সরিয়ে আসা উচিত। এমএসিজ আপনার কাছে আসতে চাই। হাবিবুর রহমান হাবিব বলছিল যে গণমাধ্যম আসলে ছাত্রদের মাথা নষ্ট করছে, আপনার কি মনে হয়? না, এখানে কিছু ছিল, পুরা গণমাধ্যম তো আর দায়ী না। এখন তো গণমাধ্যমের যারা মালিক, যে মালিক, এটা তো একটা লম্বা ডিসকাশন লাগে। কিছু মালিক তো পলিটিক্যালি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি ছোট করে বলেন। সুতরাং কিছু লোক তো এটা করেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, অন্যরাও হয়েছে, আমলারাও হয়েছে, রাজনীতিবিদও হয়েছে, সবই হয়েছে। ওই সরকারের আমলে তো যে যা পারো নাও, কিন্তু আমার ক্ষমতায় রাখো, এটাই ছিল মূল থিওরি। সেইভাবে তো অনেকে এটা হয়েছে। তো আবার কালো টাকাও এখানে আসছে। আমি অবজারভারে একটা উদাহরণ দিই। অবজারভারে আমি ক্যারিয়ার শুরু, অবজারভারে হামিদুল হক চৌধুরী মালিক সারা পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবী জুড়ে স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু অবজারভার পক্ষে ছিল। আমি ডেইলি স্টারে ছিলাম, ডেইলি স্টার 8 বছর আমি মালিককে চোখেও দেখিনি, এডিটর যা করছে তাই ফাইনাল। এখন তো এটা পাবেন না আপনি, এখন তো পাবেন না। সুতরাং আর তারপরে আমাদের ইউনিয়ন 2 ভাগ হওয়াতে আমরা যে আগে প্রেসার গ্রুপ হিসাবে ছিলাম, এখন তো পলিটিক্যাল লাইনে 2টা ভাগ হয়ে গেছে। আর 30 সেকেন্ড আমাদের হাতে আছে, এক লাইনে যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে যে আজকে 5 বিশিষ্ট নাগরিক আবেদন করেছেন, সেই বিষয়ে আসলে আপনার কি মনে হয়? এটার বিষয়ে এই রায়টাই ইললিগ্যাল, কারণ এটা আমি লিখেছি, পত্রিকায় ছাপা হয়েছে। আমি জাস্ট সংক্ষেপে বলি, রায় যেটা বাতিল করলো সেই রায়টাও বিভক্ত রায়। 4 জন বলছিল যে দুইবার তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে, 2 বার, আর 3 জন বলছিল বাতিল করো। আর আমেরিকাস কিউরি 7 জন নিয়োগ করছিল, 7 জনের ভিতরে 5 জনই বলছে এই তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে। একজন বলছে সংস্কার করা, আর একজন বলছে বিরোধিতা করছে, বাতিল করতে। জি, তার মানে এই সরকার ব্যবস্থাতে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আমাদের সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।